নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। ওই একই প্রার্থনা, ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। আজকে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা, অসমে এবং অন্যান্য স্থানে শ্রী মাধবদেব মহাপুরুষের তিরোভাব উৎসব এবং পূজা। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে ৭ই ভাদ্র ১৪৩১, ইংরেজির ২৪শে আগস্ট ২০২৪, শনিবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ১৯ মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে ৬টা বেজে ১ মিনিট, নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি ১১টা বেজে ৫৭ মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দেওয়া আমার কাজ। সকালবেলায় 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠান আজকে শনিবারের অনুষ্ঠান একটু অন্যরকম, পরের দিকে সেটার কথায় আসবো। তার আগে বলি প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের যে গল্পটা বলবো সেই গল্পটা বলতে আমার খুব ভালো লাগবে। ভালো লাগবে তার কারণ এই গল্পের সঙ্গে আমার ছোটবেলা মিশে আছে। আমাদের ছোটবেলায় কোনো একটা পাঠ্য বইয়ে, আমি জানি না, মানে সে বইটার নাম ভুলে গেছি, একেবারেই ছোটবেলায় ক্লাস 6 পড়ি তখন বোধ হয়, এই গল্পটা আমাদের পড়ানো হতো এবং যিনি পড়াতেন তার নাম সুনীল বাবু। একটু হৃষ্টপুষ্ট চেহারা, ফর্সা, ভারী সুন্দর দেখতে ছিলেন আর খুব ভালো মানুষ ছিলেন আর কি। ক্লাস 6 বদমাইশ ছেলেপুলে সব, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন এবং খুব ভালোবাসতাম আমরা তাকে, খুব স্নেহ করে পড়াতেন। মানে এই গল্পটার সূত্রে, এই যে আমরা উদ্দীপনের কথা বলি না, সেই উদ্দীপন কিভাবে তৈরি হয়, এই গল্পটার সূত্রে হঠাৎ আমার সেই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে গিয়ে মনটা খুব ভিজে গেল সকালবেলা। যাই হোক, তিনি হচ্ছেন আরুণী। আরুণী একজন গুরু, তার নাম আয়োধৌম্য, তার শিষ্য আরুণী। আরুণীর গল্প। তো যাই হোক, তারপরে তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, একটি ছোট্ট লেখা পড়ে শোনাবো, সন্ন্যাসী ও গৃহস্থ। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শনিবারে আপনারা জানেন শনিবারে আর বাইরে দূরে নয়, শনিবারে আমরা ঘরের মধ্যেই থাকি, শুনি মহাপুরুষের কথা। মহাপুরুষের কথায় আমরা কদিন ধরে বুদ্ধদেবের কথা বলেছি, আজকে নতুন কারোর কথা বলবো। কার কথা বলবো সেটা আপাতত অপ্রকাশ্যই থাক, যখন সময় আসবে তখন বলবো কার কথা বলা যায়, দেখা যাক। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি। গানের পর গুরু আয়োধৌম্য আর তার শিষ্য, তাদের কথা বলবো, আমার সেই পুরনো স্মৃতি বিজড়িত গল্পের কথা। ফিরে আসছি গানের পর। আয়োধৌম্য, তিনি গুরু, খুব বিখ্যাত গুরু, দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়েছে। খুব ভালো পড়ান, অসাধারণ শিক্ষা দেন, ছাত্রদের নাকি একেবারে মানুষের মতো মানুষ করে তোলেন। তো অনেকেই তার ছেলেকে আয়োধৌম্যের কাছে রেখে যান ঠিক ঠিক শিক্ষা লাভের জন্য। তো তখনকার দিনের যে শিক্ষা, সে তো আপনারা সকলেই জানেন যে গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হতো। অর্থাৎ মানে আমি একটা নির্দিষ্ট সময় আমি স্কুলে বা কলেজে পড়বো, সেই সময়টা গেলাম, সেই নির্দিষ্ট সময়ে ক্লাস করলাম, তারপর বাড়ি ফিরে এলাম। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নয়। আমাদের যে শিক্ষাদানের পদ্ধতি সেটা হচ্ছে খানিকটা হস্টেলে থাকার মতন। সেখানে তুমি থাকবে, সেইখানে তুমি যা যা সেখানকার যে আচরণ, সেই আচরণ অভ্যাস করবে, শিখবে
এবং সেই অনুযায়ী তুমি শিক্ষিত হয়ে উঠবে, বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না, এমনি যোগাযোগ থাকবে তো নিশ্চয়ই বটেই, কিন্তু তার বাইরে তুমি থাকছো ওখানে, ওই হস্টেলের মতোই যেটা বলছিলাম। তো এই আয়োধ ধৌম্যর কাছে রেখে যান, তারা সেখানে শিক্ষা গ্রহণ করেন। বুঝতেই পারছেন সারাক্ষণ ধরে যেখানে থাকতে হয় সেখানে কেবলমাত্র ওই বইপত্রের পুঁথিগত শিক্ষাই হয় না, পুরো জীবনাচরণের শিক্ষাটাও হয় সারাক্ষণ থাকতে গেলে। তো কিরকম সেই শিক্ষা হয় তার একটা গল্প, ভারী চমৎকার গল্প, ছোটবেলায় আমাদের পড়তে হতো। সম্ভবত আদর্শ ছাত্র, আদর্শ শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক, এইগুলো নিয়ে আমাদের ভেতরে এই বোধগুলো তৈরি করিয়ে দেবার জন্য এই গল্প পড়ানো হতো। বলি আপনাদের, এই রকম, এখন তো ভাদ্র মাস, কিন্তু তখন ঘোর শ্রাবণ মাস, খুব বেগ করেছে আকাশে, গড়গড় গড়গড় করছে আকাশ রাগে। তারপর তুমুল বৃষ্টি নামলো। কি বৃষ্টি, কি বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না, জলের পর্দার আড়ালে সমস্তটা অদৃশ্য হয়ে গেছে, মনে হচ্ছে পৃথিবী বুঝি ভেসে যাবে জলের তোড়ে। তো আয়োধ ধৌম্য তো চিন্তিত হয়ে পড়লেন। এরা শিক্ষা দিতেন, সেই সঙ্গে চাষবাস করতেন। তো আয়োধ ধৌম্যেরও জমি ছিল, সেই জমিতে চাষবাস হতো, শিষ্যরা তার সঙ্গে থাকতো, কাজকর্ম করতো, শিখতো। তো সবচেয়ে বড় জমিটাতে সবে ধান পোঁতা হয়েছে এবং জমিটা একটু নিচুও বটে। চারপাশটা চওড়া আল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে বাইরে থেকে বাড়তি জল এসে ঢুকে না পড়ে। তো আয়োধ ধৌম্য ভাবছেন যে তবু এই যা বৃষ্টি এসেছে, এ তো জল এসে যদি আল ভেঙে ঢুকে পড়ে তাহলে তো পুরো ধান একেবারে সর্বনাশ হয়ে যাবে বলে তিনি আরুণীকে ডেকেছেন। আরুণীকে ডেকে বলছেন যে আরুণী, একবার গিয়ে দেখে এসো তো, একটু বৃষ্টিটা কমেছে, আমার এই নিচু জমির আলগুলো সব ঠিকঠাক আছে কিনা, জমিতে জল ঢুকে গেলে তো সর্বনাশ হয়ে যাবে একেবারে, যাও তো বাবা, একটু দেখে এসো তো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। উনিকে তো ডেকেছেন, আয়োধ ধৌম্য বলেছেন যে এরকম এই এই ব্যাপার, তুমি একটু যাও, গিয়ে দেখো আলটা ঠিক মতো আছে কিনা। তো আর উনি গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়েছেন যে আমি এক্ষুনি যাচ্ছি, এসে আপনাকে জানাচ্ছি। তো গুরুদেব বলছেন, শোনো, যদি দেখো আলের কোথাও ছোটখাটো কিছু ফুটো টুটো হয়েছে যেখান দিয়ে জল ঢুকতে পারে বা ঢুকছে, ভালো করে বন্ধ করে দিয়ে আসবে। হ্যাঁ, তা না হলে ওই ক্রমাগত জল ঢুকতে থাকবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। আর বাবা সাবধানে যেও, বর্ষাকাল তো, সাপ খোপের উপদ্রব থাকে, তুমি কিন্তু সাবধানে যেও, কেমন? তো হাতে একটা নিড়ানি নিয়ে মাথায় গামছা বেঁধে আরুণী তো চলল সেই জমির দিকে। তা সবে বিকেল হয়েছে, কিন্তু প্রচন্ড মেঘ করে আছে, একেবারে সন্ধেবেলা হয়ে গেছে বলে মনে হচ্ছে। সরু আলের পথ দিয়ে আরুণী যাচ্ছে, কয়েকবার পা পিছলে পড়েও গেল। তো জমির কাছে গিয়ে দেখে যে সর্বনাশ, এত জল জমিতে ঢুকলো কি করে? সব ধান তো মনে হচ্ছে এবারে ডুবে গেছে, তো দেখি নষ্ট হয়ে যাবে। না 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 না, যেভাবেই হোক জল ঢোকা বন্ধ করতে হবে। গুরু বলে দিয়েছেন যে আলের মধ্যে যদি কোথাও ফাঁক থেকে থাকে, আলের মধ্যে যদি কোথাও ভেঙে টেঙে গিয়ে থাকে, তাহলে সেগুলো একটু মেরামত করে এসো যাতে জল ঢুকতে না পারে। কিন্তু এ তো হুড় করে জল ঢুকছে, জল ঢোকা বন্ধ করতে হবে। তো ভালো করে চারদিকটা দেখলো, দেখে বুঝতে পারলো যে জমির 3 দিকের আল ঠিক থাকলেও পূব দিকের আলের মাঝ বরাবর প্রায় ফুটখানেক জায়গা ভেঙে গেছে, অনেকখানি জায়গা। এবং পাশের উঁচু জমি থেকে গুরুদেবের জমিতে জল এবারে হু 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 করে ঢুকছে। তো দৌড়ে গেছে, গিয়ে তাড়াতাড়ি কাদা মাটি ঘাস যা পাচ্ছে নিয়ে এসে আল মেরামত করবার চেষ্টা করছে। কিন্তু একে প্রচন্ড বৃষ্টি, তার উপরে পাশের জমিটা উঁচু, সেখান থেকে জল তো নিচের দিকে হুড়মুড় হুড়মুড় করে নামছে। ফলে সে জলের তোড়ে যা কিছু রাখে সবটা ভেসে যায়, যা নিয়ে আসে একসঙ্গে করে আর কতটুকু নিয়ে আসে সেটা দিয়ে দেয়, জল এসে ভাসিয়ে নিয়ে চলে যায়। এ তো খুব মুশকিল।
চারপাশে সবকিছু তো জলে ডোবা, ফলে বেশি মাটি বা পাথরও জোগাড় করা যাচ্ছে না। তার চোখের সামনে ভেঙে যাওয়া আলের জায়গাটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। এ তো মহা সমস্যায় পড়া গেল। কি করবে এখন সে? আর উনি, আপনারা হলে কি করতেন? যাদের গল্পটা জানা আছে তাদের তো আছে, যাদের গল্পটা জানা নেই তারা একটা দিন ভাবুন না, আপনি আরুনি হলে আলের ভেতর দিয়ে জল ঢুকছে হুড়হুড় করে, কি করতেন? শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন। এরপরে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সন্ন্যাসী ও গৃহস্থ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, নতুন রচনা। আজকে শুরু করছি এবং আজকেই শেষ করব। খুব বড় রচনা নয়, পড়ে শোনাই। এটি বেলুড় মঠে সন্ন্যাসী ও ব্রহ্মচারী শিষ্যদের কাছে কথা প্রসঙ্গে বলেছিলেন। সন্ন্যাসীদের কার্যে যথা মঠ ও মণ্ডলী পরিচালনা, জনসমাজে ধর্মপ্রচার ও অনুষ্ঠান প্রণালীর প্রবর্তন, ত্যাগ ও ধর্ম মতামত সম্বন্ধীয় স্বাধীন চিন্তার সীমা নিরূপণ ইত্যাদিতে সংসারী ব্যক্তির কোনো মতামত দেওয়ার অধিকার থাকা উচিত নহে। সন্ন্যাসী ধনী লোকের সঙ্গে কোনো সম্বন্ধ রাখবে না, তার কাজ গরিবকে নিয়ে। সন্ন্যাসীর কর্তব্য পরম যত্নের সহিত প্রাণপণে গরিবদের সেবা করা, এরূপ সেবা করতে পারলে পরমানন্দ অনুভব করা। আমাদের দেশের সকল সন্ন্যাসী সম্প্রদায়ের ভিতর ধনী লোকের তোষামোদ করা এবং তাদের উপর বিশেষভাবে নির্ভর করার ভাব প্রকাশ করাতে সেগুলি উচ্ছন্ন যেতে বসেছে। যথার্থ সন্ন্যাসী যিনি, তার কায়ে মনোবাক্যে এটা ত্যাগ করা উচিত। এভাবে ধনী লোকের পেছনে ঘোরা বেশ্যারই উপযুক্ত, সংসার ত্যাগীর পক্ষে নয়। কাম কাঞ্চন ত্যাগই ছিল শ্রীরামকৃষ্ণ দেবের মূল মন্ত্র। সুতরাং ঘোর কাম ও কাঞ্চনে মগ্ন ব্যক্তি কি করে তার শিষ্য বা ভক্ত রূপে পরিগণিত হতে পারে? তিনি ভগবতীর নিকট প্রার্থনা করতেন, মা, কথা কইবার জন্য আমার কাছে এমন একজন লোক এনে দে যার ভেতরে কাম কাঞ্চনের লেশ মাত্র নেই। সংসারী লোকের সঙ্গে কথা কয়ে কয়ে আমার মুখ জ্বলে গেল। তিনি আরো বলতেন, সংসারী ও অপবিত্র লোকের স্পর্শ আমি সহ্য করতে পারি না। তিনি ত্যাগীর বাদশা ছিলেন। সংসারী লোক কখনো তাকে প্রচার করতে পারে না। সংসারী গৃহস্থ লোক কখনো সম্পূর্ণ অকপট হতে পারে না, কারণ তার কিছু না কিছু স্বার্থপর উদ্দেশ্য থাকবেই। ভগবান স্বয়ং যদি গৃহস্থ রূপে অবতীর্ণ হন, আমি তাকে কখনো অকপট বলে বিশ্বাস করতে পারি না। গৃহস্থ লোক যদি কোনো ধর্ম সম্প্রদায়ের নেতা হয়, তবে সে ধর্মের নামে নিজেরই স্বার্থ সিদ্ধি করতে থাকে। তার ফল এই হয় যে সম্প্রদায়টি একেবারে আগাগোড়া গলদে পূর্ণ হয়ে যায়। গৃহস্থগণ যে সকল ধর্মান্দোলনের নেতা হয়েছেন, সবগুলিরই ওই এক দশা হয়েছে। ত্যাগ ব্যতীত ধর্ম দাঁড়াতেই পারে না। এই সময় একজন সন্ন্যাসী শিষ্য জিজ্ঞাসা করলেন, স্বামীজি, ঠিক ঠিক কাঞ্চন ত্যাগ কাকে বলা যায়? স্বামীজি হেসে বললেন, হ্যাঁ, তোর প্রশ্নের উদ্দেশ্য বুঝেছি। সংসার ত্যাগ করে এসেই আমার এবং মঠের টাকা কড়ি রাখবার ভার তোর উপর পড়েছে কিনা, তাই তোর মনে এই সন্দেহ হয়েছে। এখন এর মধ্যে বুঝতে হবে এইটুকু যে উপায় আর উদ্দেশ্য, বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বিশেষ বিশেষ উপায় অবলম্বিত হয়ে থাকে। অনেক সময় দেখা যায় উদ্দেশ্য একই, কিন্তু তার জন্য বিভিন্ন দেশকাল পাত্রে বিভিন্ন উপায় অবলম্বিত হচ্ছে। সন্ন্যাসীর উদ্দেশ্য নিজের মুক্তি সাধন এবং জগতের হিত করা। আত্মানো মোক্ষার্থং জগদ্ভীতায় চ। আর ওই উদ্দেশ্য সাধনের প্রধান উপায় কাম কাঞ্চন ত্যাগ। কিন্তু এটি বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে ত্যাগ অর্থে মনের আসক্তি ত্যাগ, সর্বপ্রকার স্বার্থের ভাব ত্যাগ। নইলে আমি অপরের নিকট টাকা গচ্ছিত রাখলাম, হাতে টাকা ছুলাম না, কিন্তু টাকার দ্বারা যেসব সুবিধা হয় সব ভোগ করতে লাগলাম, তাকে কি আর ত্যাগ বলা যায়? যে সময়ে গৃহস্থেরা মনু ও অন্যান্য স্মৃতিকারগণের উপদেশ মেনে সন্ন্যাসী অতিথিদের জন্য তাদের খাদ্যের কিয়দংশ পৃথক করে রেখে দিতেন,
সে সন্ন্যাসীর পক্ষে কাছে পয়সা কড়ি কিছু না রেখে ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন ধারণ করলে কাঞ্চন ত্যাগের উদ্দেশ্য সিদ্ধ হতো। এখন কিন্তু কালো ধর্মে গৃহস্থের সে ভাব বড়ই কম। বিশেষত বাংলাদেশে তো মাধুকরী ভিক্ষের প্রথাই নেই। এখন মাধুকরী ভিক্ষের উপর নির্ভর করে থাকবার চেষ্টা করলে অনর্থক শক্তি ক্ষয়ই হবে, কিছু লাভ হবে না। ভিক্ষের বিধান কেবল সন্ন্যাসীর পূর্বোক্ত উদ্দেশ্যদ্বয়ের সিদ্ধির জন্য, কিন্তু ওই উপায় এখন আর সে উদ্দেশ্য সিদ্ধ হবে না। সুতরাং এ অবস্থায় যদি কোনো সন্ন্যাসী নিজের জীবনযাত্রার উপযোগী মাত্র অর্থ সংগ্রহ করে যে উদ্দেশ্যে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন তার সিদ্ধির জন্য সমুদয় শক্তি প্রয়োগ করেন, তাহলে তাতে সন্ন্যাস ধর্মের মূল উদ্দেশ্যের বিপরীতাচরণ হয় না। অনেক সময় লোকে অজ্ঞতাবশত উপায়কেই উদ্দেশ্য করে তোলে। দু একটা দৃষ্টান্ত ভেবে দেখ। অনেক লোকের জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় সুখ ভোগ, তার উপায় স্বরূপে সে টাকা রোজগার করতে আরম্ভ করে। কিন্তু এখানে উদ্দেশ্য ভুলে উপায়ের প্রতি এত দূর আসক্ত হয় যে টাকা সঞ্চয়ই করতে থাকে, তা ব্যয় করে যে ভোগ করবে তার ক্ষমতা পর্যন্ত তার থাকে না। আরো দেখ, কাপড় চোপড় কাচবার উদ্দেশ্য সূচি ও শুদ্ধ হওয়া, কিন্তু আমরা অনেক সময় কাপড় চোপড় শুধু একবার জলে ফেলে নিংড়িয়ে নিলেই সূচি হলাম মনে করি। এইসব জায়গায় আমরা উপায়কে উদ্দেশ্যের আসনে বসিয়ে গোলমাল করে ফেলি, কিন্তু আমাদের উদ্দেশ্য কখনোই ভুল করা উচিত নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সন্ন্যাসী ও গৃহস্থ। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম এ শরণাগত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলি এই কথামৃত অনুষ্ঠানে। ঠাকুরের কথামৃত থেকে পাঠ করে শোনাই, ঠাকুরময় হয়ে থাকি এই সময়টা। তো ঠাকুর বসে আছেন, কথা টথা হচ্ছে, গপ্প টপ্প হচ্ছে। গল্প মানে এইরকমই সব গল্প, আধ্যাত্মিক গল্প, ঈশ্বরীয় ভাবের গল্প। তো রাধিকা গোস্বামী তিনি এসে ঠাকুরকে প্রণাম করলেন। তিনি এই প্রথম আসছেন ঠাকুরের সঙ্গে দেখা করবার জন্য, তাকে দর্শন করবার জন্য। এই 30 বছরের মতো বয়স। গোস্বামী বসলেন। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে আপনারা কি অদ্বৈত বংশ? তা গোস্বামী বলছেন নাকি হ্যাঁ। আচ্ছা 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 বলে ঠাকুর প্রণাম করছেন। এই প্রণামটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন রাধিকা গোস্বামীকে নয়, এই প্রণামটা আসলে ওই অদ্বৈত গোস্বামী বংশ তাকে। এবং ঠাকুর যেটা বলছেন যে অদ্বৈত গোস্বামী বংশ, আকরের গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমি হয়, খারাপ আম হয় না। তাই মাটির গুণে একটু ছোট বড় হয়। আপনি কি বলো? আচ্ছা, এই যে ঠাকুর বলছেন যে বংশ সেই অনুযায়ী সন্তান হয়, এই কথাটা আমরাও বলি, কিন্তু আমরাও যে বলি না তা নয়, আমরাও আমাদের মতন করে হ্যাঁ ও কত বড় বংশ, এরকম একটা বনেদি বংশ বা এরকম একটা পণ্ডিতদের বংশ, ওইখানকার ছেলে তো এরকম হবে। যদি না হয় তাহলে আমরা বলি এ কুলাঙ্গার হলো একেবারে। এই বংশ কিভাবে কাজ করে, একজন মানুষকে তৈরি করবার ক্ষেত্রে তার বংশ কিভাবে কাজ করে, একটা ভেতরে জিনগত একটা কাজ করে থাকতে পারে। আমি সে বিষয়ে জ্ঞানী মানুষ নই, কিন্তু ভেতরে ভেতরে কোথাও, যাকে বলে রক্ত, ওর রক্তে এইটা আছে, ওর রক্তে ওর পূর্বপুরুষ এইরকম সেইটা রয়েছে। এইটা একটা তো হতেই পারে, হয় নিশ্চয়ই, বিজ্ঞানসম্মত কথা সেটা হতে পারে। রক্তের মধ্যে বা জিনের মধ্যে, রক্তের মধ্যে আর কি থাকবে, রক্ত তো আলাদা করে কিছু নয়, কিন্তু জিনের মধ্যে কোথাও একটা এই প্রবণতাগুলো থেকে যেতে পারে। কিন্তু তার বাইরে এই যে পারিবারিক শিক্ষা যাকে বলে, যেভাবে একজন মানুষ বড় হয়ে উঠছে, সঙ্গ, এই সঙ্গের কথাটা ঠাকুর কিন্তু খুব বলেন যে তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। তুমি চারপাশে যাদের সঙ্গে মিশছো তাদের মনের একটা প্রভাব পড়ে, তাদের মনের একটা ছায়া পড়ে তোমার উপরে।
তোমার একটা ছায়া পড়ে তাদের মনের উপরে। তুমি যদি অসৎ সঙ্গের মধ্যে ঢুকে পড়ো তাহলে সেই অসৎ সঙ্গের যে ছায়াগুলো সেইগুলো তোমার মনের মধ্যে পড়বে, এবং মন খানিকটা ওই জলের মতন, সেখানে যার ছায়া পড়ে মন সেই ছায়াকেই ধারণ করে। মন খানিকটা জলের মতন, তাকে যে পাত্রের মধ্যে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। ফলত তুমি এই যে যদি এমন একটা বংশে জন্মাই, সেই বংশের কতগুলো নিয়ম কানুন থাকে, তো তার কতগুলো বিধিনিষেধ থাকে, সেই বিধিনিষেধের জায়গা থেকে একজন মানুষ সেই রকম করে গড়ে উঠতে পারে। অদ্বৈত বংশের মানুষ তারা তো নিশ্চয়ই সেখানে এই ধরনের বিষয় নিয়ে চর্চা হবে, লেখাপড়া হবে, আলোচনা হবে, এই সমস্ত হবে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। ওই রাধিকা গোস্বামীকে জিজ্ঞেস করছেন যে তুমি কি বলো, আপনি কি বলো, আপনি কি বলো। তা গোস্বামী বলছেন আগে আমি কি জানি। তো ঠাকুর বলছেন তুমি যাই বলো অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ হাজার দোষ থাকুক তবু ভরদ্বাজ গোত্র শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। বলে মাস্টারমশাই কি বলছেন শঙ্খচিলের কথাটা বলো তো। তো মাস্টারমশাই চুপ করে আছেন। মানে শঙ্খচিলের কথাটা মাস্টারমশাইকে বলতে বলছেন। আমরা সবাই জানি যে মাস্টারমশাই একটা গল্প বলছেন আর ঠাকুর একটা গল্প বলছেন, এই দুইয়ের মধ্যে একটা তফাৎ আছে। ঠাকুর যখন গল্প বলবেন সেই গল্পের মধ্যে ঠাকুর নিজে মিশে যাবেন, তার দৃষ্টিভঙ্গি তিনি যেভাবে দেখছেন সেইগুলো চলে আসবে। আমরা তো সেইটার ব্যাপারেই বেশি আগ্রহী, এবং নিশ্চয়ই এই রাধিকা গোস্বামী মশাইও সেই ব্যাপারে বেশি আগ্রহী। মাস্টারমশাই চুপ করে গেছেন, কথা বলছেন না। তো ঠাকুর বলছেন যে বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন তিনি টেনে নেবেন, হাজার দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দী করলে যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে তাকেই গিয়ে মুক্ত করলেন। এ তো মহাভারতের গল্প, আপনারা জানেন সে গল্প আমি শরণাগত অনুষ্ঠানেও বলেছি। কিন্তু আমি যেটা বলতে চাইছি আমাদের ব্যবহারিক জীবনেও কি তাই হয় না? যে আমার ছেলে সে একটা ভয়ঙ্কর অন্যায় করে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি বুঝতে পারছি সেটা অন্যায়, আমার খুব রাগ আমার ছেলের ওপর, কিন্তু কোথাও একটা ওই যে টানটা আছে, ওই রক্তের টান যদি বলেন, সেই রক্তের টানে আমি পুলিশের কাছে গিয়ে তাকে ছাড়িয়ে আনবো না। তো বংশধারার একটা ব্যাপার রয়েছে, সেইটা বলছেন। তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন। ভেক ছদ্মবেশের আদর করতে হয়। এটা বলতে গিয়ে মনে পড়লো যে ঠাকুর যখন গিরিশচন্দ্রের নাটক দেখতে গেছেন চৈতন্য লীলা দেখে ভাবে বিহ্বল হয়ে গেছেন। ভেতরে গিয়ে বিনোদিনীকে বলছেন সব আসল নকল এক দেখলুম রে, সব আসল নকল এক দেখলুম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো বোকা ছিলেন না। বিনোদিনী মানসিকভাবে পাল্টে গিয়েছিলেন, সে একটা আলাদা ইতিহাস। ঠাকুরের সংস্পর্শে আসার পর বিনোদিনী অনেকটা পর্যন্ত পাল্টে গিয়েছিলেন, আমি সেই দিকে কোনো কথা বলছি না আপাতত। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে চৈতন্য লীলা দেখে জগাই মাধাইকে প্রেম বিলোচ্ছে, জগাই মাধাই পাল্টে যাচ্ছে, বা চৈতন্যদেবকে নিয়ে যে এইগুলো দেখে ঠাকুরের মনের ভেতরে একটা উদ্দীপন যাচ্ছে। তো বলছেন মিথ্যেও ভালো, মিথ্যের মধ্যে দিয়েও যদি একটা উদ্দীপন হয়। একজন আমি বলছি ভণ্ডামি করেও একজন সেজেছে, ওইরকম সাধু বৈরাগী সেজেছে, সেইটা দেখেও আমার মনের ভেতরে যদি একটা উদ্দীপন হয় তাহলে সেই উদ্দীপনটাও তো ভালো। বলে যেটা বলছেন ওই শঙ্খচিলের কথাটা আসছে আর কি, যে শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তাই এখনো শঙ্খচিল দেখলে সবাই প্রণাম করে।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এই যে শঙ্খচিলকে দেখলে সবাই প্রণাম করে, তার কারণ কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন। এই গল্পটা আপনারা জানতেন? আমি তো জানি না। আপনারা খেয়াল করে দেখবেন যে ঠাকুর, আমি আবারও বলছি, ঠাকুর তো লেখাপড়া জানতেন না, ঠাকুর তো পাঠশালা থেকে পালিয়ে আসা ছেলে। কিন্তু আমাদের পুরাণ কাহিনী, আমাদের শাস্ত্র, তার কত কি যে ঠাকুরের জানা, এটা আশ্চর্য ঘটনা নয়? মানুষ পড়ে জানে, নিশ্চয়ই গল্প করে করে জানে, নিশ্চয়ই আড্ডা মেরে জানে। সৎসঙ্গে যদি থাকা যায় তাহলে সেই সৎসঙ্গের অন্যেরা যে সমস্ত কথা বলছে সেই কথাগুলোর মধ্যে থেকে আমার মনটা যদি গ্রহিষ্ণু হয়, আমার মনের মাথার ভেতরকার অ্যান্টেনা যদি খুব সজাগ থাকে, তাহলে সেইগুলোকে গ্রহণ করে আত্মসাৎ করে নিতে পারে। কিন্তু ঠাকুর কি একটা অলৌকিক উপায়, অলৌকিকই মানে সেই যে ঠাকুরের যে কাজকর্ম করে দিত, সে বলেছিল না যে আরে না না, ওর বিদ্যে তো বই থেকে না, ওর বিদ্যে সব ওর ভেতরে ভেতরে উপলব্ধির জায়গা থেকে ঠাকুর কথাগুলো বলছেন, সেগুলো বুঝতে পারি। কিন্তু এই যে রেফারেন্স গুলো দিচ্ছেন শাস্ত্র থেকে, এইটা খুব আশ্চর্য না? এই অদ্ভুত। এবং যেটা বলা হচ্ছে ঠাকুরের মুখের কথাগুলোই তো তুলে আনা হচ্ছে। তো যাই হোক, চাণকের পল্টনের ভেতরে ইংরেজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে। কোয়ার সিং আমায় বুঝিয়ে দিলে ইংরেজের রাজত্ব, তাই ইংরেজকে সেলাম করতে হয়। ভগবানের রাজত্ব, তাই ভগবানকে সেলাম করতে হয়, ভগবানকে প্রণাম করতে হয়। অর্থাৎ ওই যে এমনি একজন ইংরেজ, কিন্তু ইংরেজের রাজত্ব তো, সেই ইংরেজ হচ্ছে ইংরেজ রাজার প্রতিনিধি, সেই জন্য তাকে সেলাম করতে হবে। ঈশ্বরের বা ভক্তের বা অবতারের ভেক ধরে যিনি এসেছেন, তিনি সেই সময়ের মতো তার প্রতিনিধি, সেই জন্য তাকে প্রণাম করতে হবে। বলছেন শাক্তের তন্ত্র মত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নেই, তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীকে বলছে যে আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। তা গোস্বামী বৈষ্ণব খুব বিনয় বললেন যে আমরা আর কি করছি, আমি অতি অধম। এই যে দীনতা, এই দীনতা নিয়ে ঠাকুর কি বলবেন সেটা আজকে আর বলবো না, বলবো এর পরের দিন সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আজকে আপনাদের চিঠি পড়ি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন নন্দিতা সিনহা, শ্রীরামপুর থেকে। পড়ে শোনাই সেই চিঠি। প্রদীপ জ্বালাবার আগে যেমন সলতে পাকানো হয়, তেমনি ঝুলনের অনেক আগে থেকেই ঝুলনের প্রস্তুতি শুরু হয়ে যেত। ঝাপান বা রথের মেলাতে বাবার কাছ থেকে পাওয়া বরাদ্দ 1 টাকায় কাঁচের চুড়ি, খেলনা বাটির সাথে একটা দুটো ঝুলনের পুতুল কেনা হতোই। ঝুলন সাজানোতে দাদার পরিশ্রম থাকতো খুব বেশি। কোদাল দিয়ে জমি থেকে ঘাস সমেত মাটির চাঙর কুপিয়ে আনতো, সেখানে গাছের ডাল পুঁতে জঙ্গল বানানো হতো। বাঘ, সিংহ, হরিণ, গাছে বাঁদর, পাখি। দাদা অনেক রকম পাখির ডাক ডাকতে পারত। তখন ঝুলন দেখার জন্য ভিড় করে মানুষজন আসতো। ভিড় জমলেই দাদা ডাকাডাকি শুরু করে দিত, কাক, কোকিল, টুনটুনি। রাতে যে তারা ঘুমিয়ে থাকে সেটা ভুলেই যেতাম আমরা। আমার কাজ ছিল ঝুলনায় বাঁধা রাধাকৃষ্ণকে দোল দেওয়া, যত ভিড় তত জোরে দোলানো। সামনের রাখা থালায় ঝুলনের প্রণামী দিত কেউ কেউ। বাবার ঠাকুমার পুরনো ধুতি মাটি গুলে তাতে চুবিয়ে রং করা হতো। সেই কাপড়ের পাহাড় হতো মস্ত মস্ত, তার কোনোটা রুক্ষ, কোনোটা সবুজ, তার বুক চিরে ঝর্ণা, সত্যিকারের জল গড়িয়ে আসতো।
দাদার কোনো অনুচর আড়াল থেকে সেই ঝর্ণায় জল ঢালতো ছোট্ট মগে করে। একবার ওই জল ঢালার সময় তার পা বেয়ে উঠে আসে এক তেঁতুল বিছে। ভয়ে ত্রস্ত সে চিৎকার করে ওঠে। মগের জলে ভিজে যায় সব সাজানো মাটি পুতুল। সে এক ধুন্ধুমার কাণ্ড। বাবা এসে হাল না ধরলে সত্যিকারের রাম রাবণের যুদ্ধ হয়ে যেত। যুদ্ধ আমাদের দুই ভাই বোনেও লেগে থাকতো প্রতি ক্ষণে ক্ষণেই। আমার বাউল কেন গাছের আড়ালে, তোর ঘাড় নাড়া বুড়ো কেন দাওয়ার একদম সামনে, এই সব জেদ করে ওর চোখের আড়ালে পুতুল সরাতে গিয়ে সাজানো উলঢুল করে ফেলতাম। আমি কি পারি ওর মতো? অমনি পিঠে পড়তো কিল চড়। আমার তারস্বরে কান্না আর ওর চিল চিৎকার। মা গরম খুন্তি হাতে ছুটে আসতেন। সামনের বার যদি দুটোতে আবার ঝুলনের নাম করেছ তো পিঠের ছাল তুলে নেব। কিন্তু পরের শ্রাবণে আবার সেই এক ছবি, নতুন থিম নিয়ে ভাবনা চিন্তা। তারপর অনেকগুলো শ্রাবণের পর একদিন ঝুলন বন্ধ হয়ে গেল। আমরা জীবন সাজাতে ব্যস্ত হয়ে উঠলাম। আজ প্রৌঢ়ত্বের দুয়ারে দাঁড়িয়ে সেই সব দিনের কথা ভাবলে আনমনেই চোখটা জলে ভরে আসে। সবাইকে নবশরতের শুভেচ্ছা জানিয়ে নন্দিতা সিনহা, শ্রীরামপুর। বড় ভালো চিঠি, বড় ভালো চিঠি, বড় মায়াময় চিঠি। খুব ভালো লাগলো নন্দিতা দেবী। আপনি এইরকম সব কথা নিজের মতন করে একটু মাঝে মাঝে লিখবেন। আমাদের শরণাগত অনুষ্ঠানটা সমৃদ্ধ হবে, সম্পন্ন হবে। এবার তাহলে গানের পর মহাপুরুষের কথা। আজকে যে মহাপুরুষের কথা শুরু করব, বুদ্ধদেবের কথা শেষ হয়ে গেছে আপনারা জানেন। তিনি শঙ্করাচার্য। শঙ্করাচার্যের জীবন কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বুদ্ধদেবের জীবন কথা শেষ হয়ে গেছে। এই শনিবারে শুরু করছি শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্য তার ছোটবেলা থেকে শুরু করব। যে সময়ে তিনি যে শঙ্করাচার্য হয়ে উঠবেন সে কথা কেউ কল্পনা করতে পারেননি, কিন্তু কল্পনার অবকাশ ছিল। সেই জায়গা থেকে শুরু করি। ছেলেটা সংসারে একেবারেই মন নেই, সারাদিন ধরে নির্জনে একা 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 ঘুরে বেড়ায়। তার বয়সী ছেলেপুলেরা যখন খেলাধুলো করছে, হই হই করছে, মজা করছে, দৌড়দৌড়ি করছে, তখন সে ঘরের কোণে বসে থাকে। মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। তো সংসারের থেকেও মনে হয় না খুব অন্য রকমের একটা ছেলে, অন্য রকমের একটা মানুষ। তো ছেলেটার মায়ের তো দুশ্চিন্তায় রাত্রির বেলা ঘুম হয় না। কি আমার ছেলেটা এইরকম কেন, আর 5 জনের মতো নয় কেন? এ কি পাগল হয়ে যাবে শেষ পর্যন্ত? এরম করে কেন? কিছুই বুঝতে পারেন না। তো একদিন কয়েকজন মানুষ, পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ মানুষ, তারা যাচ্ছেন কোথাও একটা দূর দেশে। তখন তো হেঁটে হেঁটেই যেতে হতো মুখ্যত। তো রাস্তায় বিশ্রামের জন্য তারা ওই ছেলেটার বাড়িতে এসেছেন। এসে দরজা থেকে ডেকেছেন যে এখানে একটু বিশ্রাম পাওয়া যাবে। তো তখনকার দিনে এরকম পথিককে, বাড়ির লোকে যদি পথিক এসে থাকতে চাইতো, একটু একটু বিশ্রাম করব, একটু দুটি জল খাবো, তো বাড়ির লোক তাদের ডেকে নিয়ে গিয়ে বসাতো, তার ব্যবস্থা করে দিত। তখন আমাদের সংস্কৃতির মধ্যে এই ব্যাপারটা ছিল। তো এই মানুষজনেরা এসে বসেছেন। তো তারা নিজেদের মধ্যে শাস্ত্র আলোচনা করছেন, যেরকম পণ্ডিত লোকেরা নিজেদের মধ্যে করেন। তো এই ছেলেটির মা তাদের কাছে গিয়ে বলেছেন যে আমার একটা কথা ছিল, আপনাদের একটু বলবো, যদি আপনারা একটু শোনেন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন মা, বলুন, কি কথা? না, আমার ছেলেটাকে নিয়ে আমার বড় চিন্তা। আপনারা যদি একটু বলেন, ওকে দেখে বলেন যে ও পাগল টাগল হয়ে যাবে না তো? মানে ও নিয়ে আসুন, ছেলেকে নিয়ে আসুন। তা ছেলেকে নিয়ে আসা হলো, বাচ্চা ছেলে।
ভালো করে দেখলেন, তারা গণনা করলেন, তারপর বললেন যে মা একটা কথা বলি, এই রকম সর্বসুলক্ষণযুক্ত বালক আমরা এর আগে কখনো দেখিনি। এর ভাগ্য গণনা করে যেটা বুঝলাম, এই বালক একদিন ভারতের অধ্যাত্ম জগতে উদিত সূর্যের মতো নিজেকে প্রকাশ করবে। এই যে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ যুগ যুগ ধরে একে শ্রদ্ধা জানাবে। কিন্তু একটাই সমস্যা। কি সমস্যা? এ তো বেশি দিন বাঁচবে না মা, এর আয়ু তো মাত্র 16 বছর। মা একবারে হাহাকার করে উঠলেন, বলা বাহুল্য। শুনছেন মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। শঙ্করাচার্যের কথা বলতে বসেছিলাম, তো একেবারে বাচ্চা বয়সে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বললেন যে এ তো সর্বসুলক্ষণ যুক্ত এবং এ ভারতের আধ্যাত্মিক জগতে এক দিকপাল হবে, কিন্তু এর তো আয়ু খুব কম, 16 বছর বয়সে মারা যাবে। তো মা বললেন এর কোন একটা ব্যবস্থা, কিছু একটা প্রতিবিধান করে দিন। তাই এরা বললেন একটাই প্রতিবিধান আছে, যদি এই বালক সন্ন্যাস গ্রহণ করে তাহলে এই অকাল মৃত্যুকে রোধ করা সম্ভব। ছেলেটা শুনলো তো সব কথা। পণ্ডিতেরা চলে গেলেন, শাস্ত্রজ্ঞ মানুষেরা চলে গেলেন, কিন্তু এই ছেলেটার মনের মধ্যে এই কথাগুলো খালি নড়াচড়া করে যে 16 বছর বয়সে আমি এই পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবীতে আর আমি থাকবো না। কারণ এই জীবনটা তো অনিত্য, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, মৃত্যু এসে এই জীবনটাকে শেষ করে দিতে পারে। তাতে কিছুই জানা হবে না, না জানতে হবে, জানতে হবে, এর মধ্যে জানতে হবে। এই যে বিশ্ব জগতের যে স্বরূপ, সেই স্বরূপটাকে জানতে হবে। এই যে মানুষের জীবন, এই মানুষের জীবনটা কি এই যে খাওয়া পড়া বেঁচে থাকা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর ভেতরে আরো কিছু আছে? সেই যে রহস্য, সেইগুলোকে জানতে হবে। এই যে মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, শোক পায়, এত আঘাত পায়, এসবের থেকে বেরোনো যায় কি করে? এই সমস্তগুলোকে জানতে হবে, এর মুক্তি পাওয়া যায় কি করে? কিন্তু জীবন তো শেষ হয়ে আসছে, আর তো অপেক্ষা করবার সময় নেই। তো সেই ছেলেটা মাকে বলল, মা আমি সন্ন্যাসী হতে চাই, আমি সদ্গুরুর খোঁজে বেরিয়ে পড়তে চাই, তুমি আমাকে অনুমতি দাও। তো মায়ের তো বুক ফেটে যাচ্ছে, নিজের সন্তানকে মুখ ফুটে বলতে হবে যে হ্যাঁ বাবা তুমি সন্ন্যাসী হয়ে যাও। আমরা চৈতন্যদেবের গল্প বলেছি আপনাদের। চৈতন্যদেব যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন তার মায়ের কি অবস্থা হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার কি অবস্থা হয়েছিল, সেসব কথা আপনাদের বলেছি। মা কি করে অনুমতি দেবেন? না না বাচ্চা, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, না না। দিন যায়, ছেলের মন ভেতরে ভেতরে চঞ্চল হয়ে ওঠে। এই দেরি করা তার সহ্য হচ্ছে না, পাচ্ছে না। যেমন করেই হোক মায়ের অনুমতি তাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। তো বাড়ির কাছেই একটা নদী আছে, আলোয়াই নদী। একদিন ছেলেটা মায়ের সঙ্গে নদীতে স্নান করতে গেছে, ঘাটের ওপর মা দাঁড়িয়ে আছেন। তা ছেলেটা জলে নেমেই চিৎকার করে উঠেছে, মা মা আমাকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। মা তো আর্তনাদ করে উঠেছেন, কিন্তু তার সাধ্য কি পুত্রকে রক্ষা করবেন? মায়ের কান্নায় একেবারে নদীর জল পর্যন্ত যেন থরথর করে কেঁপে উঠলো। হঠাৎ জলের মধ্যে থেকে ছেলেটা বলল, মা মা তুমি একমাত্র আমার জীবন বাঁচাতে পারো, তুমি যদি আমাকে সন্ন্যাস নেবার অনুমতি দাও তাহলে হয়তো আমি কুমিরের হাত থেকে রক্ষা পেতে পারি। এক মুহূর্ত মাকে ভাবতে হলো, কিন্তু ছেলেকে বাঁচানোর এছাড়া আর তো কোনো পথ নেই। তিনি বললেন, আমি তোমাকে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম বাবা। আজকে এই পর্যন্তই থাক। মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা, 92.7 বিগ FM এ শরণাগত আজকের মতো এখানেই শেষ করি।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।